সরকারি সফরে মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী। অর্থনৈতিক সংকট কাটাতে 2 বছর প্রয়োজন জানালেন অর্থমন্ত্রী। লেবানন ইস্যুতে জরুরি বৈঠক দিয়ে শুরু সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা। স্বাগত জানাচ্ছি আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি শাকিলা রুম্পা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। ছোটবেলায় আমাকে রেখে মা যখন কাজে যেতেন তখন তার দুশ্চিন্তার শেষ ছিল না, আর এখন আমার সেই অবস্থা। চিন্তা নেই, আপনার পাশে আছে আশা লেক্সা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ধারাবাহিকতায় সুইজারল্যান্ডে শুরু হয়েছে নতুন দফার পরোক্ষ আলোচনা। তবে এবারের আলোচনার শুরুতেই উঠে এসেছে লেবাননে ইসরায়েল হিজবুল্লাহ সংঘাতের প্রসঙ্গ। ইরানের অনুরোধে এজেন্ডায় যুক্ত হয়েছে জরুরি অধিবেশন। বিস্তারিত প্রতিবেদনে। রোববার সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে শুরু হওয়া এই পরোক্ষ আলোচনার মধ্যস্থতা করছে পাকিস্তান ও কাতার। তবে সরাসরি অংশ নিচ্ছে না ইসরায়েল, হিজবুল্লাহ কিংবা লেবানন সরকার। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত সমঝোতা স্মারকের পরবর্তী ধাপ হিসেবেই এই আলোচনার আহ্বান করা হয়েছিল। তবে ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত এবং হরমুজ প্রণালী বন্ধের ইরানি দাবিকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনায় এক দফা পিছিয়ে যায় এই সম্মেলন। আলোচনায় অংশ নিতে ওয়াশিংটন থেকে সুইজারল্যান্ড পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আঞ্চলিক উত্তেজনা প্রশমনের লক্ষ্যেই তার এই সফর বলে জানা গেছে। লেবানন প্রসঙ্গকে আলোচনার প্রথম বিষয় হিসেবে রাখার সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অবস্থানে একটি লক্ষণীয় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। এই কূটনৈতিক তৎপরতার মধ্যেই দক্ষিণ লেবাননে অব্যাহত রয়েছে সংঘাত। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, শনিবার হিজবুল্লাহ তাদের সেনাদের লক্ষ্য করে 50টির বেশি রকেট ছোড়ে, যাতে পৃথক হামলায় 2 ইসরায়েলি সেনা নিহত ও 13 জন আহত হয়। আগের প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর লেবাননে নতুন কোনো হামলা থেকে বিরত থাকে ইসরায়েল। তবে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছে দক্ষিণ লেবাননে তাদের সেনা মোতায়েন অব্যাহত থাকবে। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবিও এই সংঘাত নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেছেন। আলোচনার শুরুর সময় নিজের এক্স হ্যান্ডেলে এ নিয়ে বার্তা দেন তিনি। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক। তিব্বতে ইয়ারলুং সাংপো নদীর নিম্নাংশে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে চীন, যা অরুণাচল প্রদেশের সীমান্ত থেকে মাত্র 50 কিলোমিটার দূরে। এর পাল্টা জবাবে নিজস্ব মেগা বাঁধ প্রকল্প এগিয়ে নিচ্ছে ভারতও। বিস্তারিত প্রতিবেদনে। চীনের এই পদক্ষেপের সরাসরি জবাব হিসেবে অরুণাচল প্রদেশের সিয়াং নদীতে 11,000 মেগাওয়াট ক্ষমতার সিয়াং আপার মাল্টিপারপাস প্রজেক্ট বা সাম্প এগিয়ে নিচ্ছে ভারত। রাষ্ট্রায়ত্ত সংস্থা এনএইচপিসি পরিচালিত এই প্রকল্প বাস্তবায়িত হলে তা হবে ভারতের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প, যা থেকে বছরে আনুমানিক 470 কোটি ইউনিট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। প্রকল্পের আনুমানিক ব্যয় প্রায় 13 বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায়, যার পরিমাণ প্রায় 1.5 লাখ কোটি রুপির কাছাকাছি। 2 প্রকল্পের তুলনাতেই স্পষ্ট হচ্ছে ভারতের চ্যালেঞ্জ। চীনের 60,000 মেগাওয়াট ক্ষমতার ম্যাকড হাইড্রো পাওয়ার প্রজেক্টের নির্মাণ কাজ ইতিমধ্যেই স্বয়ংক্রিয়ভাবে চলছে, অথচ ভারতের সাম প্রকল্প এখনও প্রাক সম্ভাব্যতা পরীক্ষা পর্যায়ে আটকে আছে। প্রাক নির্মাণ কাজও শুরু হয়নি। ক্ষমতার বিচারে চীনের প্রকল্প সামকে বহুগুণে ছাড়িয়ে যাবে বলেই বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। বেইজিং এর প্রতিটি পদক্ষেপের উপর নজর রেখে নিজেদের প্রকল্প দ্রুততর করার চেষ্টা করছে নয়াদিল্লি। ইয়ারপোল সাংপো নদী ভারতে প্রবেশ করে সিয়াং নাম নিয়ে পরে যা বিস্তৃত হয়ে ব্রহ্মপুত্রে রূপ নেয়। অরুণাচল প্রদেশ ও আসামের লাখো মানুষের জীবিকার সঙ্গে জড়িয়ে আছে এই নদী। বিশেষজ্ঞদের আশঙ্কা, উজানে এত বড় মাপের বাঁধ নদীর প্রবাহ আমূল বদলে দিতে পারে, ক্ষতিগ্রস্ত করতে পারে স্থানীয় বাস্তুতন্ত্র ও কৃষি, এমনকি ডেকে আনতে পারে অনিয়ন্ত্রিত বন্যা। লোকসভায় লিখিত জবাবে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ব্রহ্মপুত্র অববাহিকায় চীনের জলবিদ্যুৎ পরিকল্পনা সহ সংশ্লিষ্ট সব কার্যক্রমের উপর গভীর নজরদারি রাখা হচ্ছে এবং ভাটি অঞ্চলের জীবন ও জীবিকা রক্ষায় প্রয়োজনীয় প্রতিরোধমূলক ও সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া হবে।
সীমান্ত পেরিয়ে যাওয়া নদী প্রকল্পগুলোতে স্বচ্ছতা, তথ্য বিনিময় ও পূর্ব পরামর্শের দাবিতে বেইজিংয়ের উপর ক্রমাগত চাপ অব্যাহত রেখেছে নয়াদিল্লি, যদিও তাতে খুব একটা সাড়া মেলেনি। বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি ভাটিতে মৌসুম বন্যা নিয়ন্ত্রণ এবং উজানের পরে পানি প্রবাহের পরিবর্তনের ঝুঁকি থেকে ভারতীয় ভূখণ্ডকে রক্ষা করার লক্ষ্যেও বিশেষভাবে নকশা করা হয়েছে সাম্প প্রকল্পে। এই দ্বৈত উদ্দেশ্যই প্রকল্পটির অর্থনৈতিক গুরুত্বের পাশাপাশি ভূরাজনৈতিক তাৎপর্যও তুলে ধরেছে। এর পাশাপাশি উত্তর পূর্বাঞ্চল জুড়ে বন্যা পূর্বাভাস, নদী পর্যবেক্ষণ নেটওয়ার্ক ও অবকাঠামোগত সক্ষমতা জোরদারের কাজেও সমান্তরালে চালিয়ে যাচ্ছে নয়াদিল্লি। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক। যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়া রাজ্যে অবস্থিত নিউ বৃন্দাবনে ২০ জুন শনিবার প্রাণের আমেজে কীর্তন মেলা অনুষ্ঠিত হয়েছে। ওই দিন ভোর থেকে শুরু হয়ে পরদিন সকাল পর্যন্ত কীর্তন মেলা চলে। কীর্তন মেলার বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল দিনব্যাপী কীর্তন, পূজা অর্চনা, ধর্মকথা, প্রসাদ বিতরণ ইত্যাদি। ঈশ্বরের নাম, লীলা ও তার গুণাবলীকে সুর, তাল, লয় বেঁধে এক অপূর্ব রসে নিবেদন করাকে বলে কীর্তন। এই কলিযুগে মহামন্ত্র কীর্তন করা ছাড়া পরমার্থ লাভের আর কোনো উপায় নেই। কীর্তন মেলায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য থেকে কীর্তনিয়ারা সহ বিপুল সংখ্যক কৃষ্ণ ভক্ত অংশগ্রহণ করেন। সুমন মজুমদার এর নেতৃত্বে আটলান্টিক সিটির কীর্তনিয়া দলের সদস্য তৃপ্তি সরকার, প্রদীপ দে, মেরি দে, গঙ্গা সাহা, চন্দন রায়, দীপা দে জয়া, সোমা দেব কীর্তন মেলায় অংশগ্রহণ করেন। কীর্তন মেলায় অংশগ্রহণকারী কৃষ্ণ ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এবার ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে অন্তর্বর্তী সরকারের গাফিলতিতেই হামের টিকা দেওয়া হয়নি জিয়াউদ্দিন হায়দার। ব্যস্ততার কারণে বাবা মার সঠিক যত্ন নিতে পারছিলাম না। তারপর সন্ধান পেলাম আশা হোম কেয়ারে। আশা হোম কেয়ার, ভালোবাসার পরশে প্রবীণদের পাশে। স্বাগত আবারও আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। সরকারি সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান ২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রীর এই সফরগুলোকে বাংলাদেশের অর্থনৈতিক অংশীদারিত্ব শক্তিশালীকরণ, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আঞ্চলিক সংযোগ বৃদ্ধির লক্ষ্যে একটি বড় কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান এক সরকারি সফরে মালয়েশিয়া গেছেন। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা হন। মালয়েশিয়ার সফর শেষে তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে সরাসরি চীন সফর করবেন। মালয়েশিয়া ও চীনের প্রধানমন্ত্রীর সফরসঙ্গী প্রতিনিধি দল তুলনামূলকভাবে ছোট রাখা হয়েছে। এতে ২৭ থেকে ২৮ জন সদস্য রয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক, ২টি চুক্তি, একটি কর্মপরিকল্পনা এবং একটি প্রোটোকল সহ ১৫ থেকে ১৭টি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। এ সময় বহু প্রতীক্ষিত তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হবে। এই সফরগুলোকে বাংলাদেশের অর্থনৈতিক অংশীদারিত্ব শক্তিশালীকরণ, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আঞ্চলিক সংযোগ বৃদ্ধির লক্ষ্যে একটি বড় কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। সরকারি সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান ২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গেও সাক্ষাৎ করবেন। চীন সফরকালে লিয়াওনিং প্রদেশের দালিয়ানে ২৩ থেকে ২৫ জুন অনুষ্ঠেয় নিউ চ্যাম্পিয়ন্সের ১৭তম বার্ষিক সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সফরের মালয়েশিয়া পর্বে বাণিজ্য সম্প্রসারণ, শ্রমবাজারে সহযোগিতা এবং বিনিয়োগের সুযোগ বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পাবে। অন্যদিকে চীন সফরে অবকাঠামো, প্রযুক্তি, সংযোগ এবং উন্নয়ন খাতে সহযোগিতা আরও গভীর করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার তুলে ধরা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী শুক্রবার রাতে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক।
দেশের বর্তমান অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে আরও 2 বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রবিবার রাজধানীর গুলশানে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত বাজেট সংলাপে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট সরকার ও আগের সরকারের রেখে যাওয়া ঋণের বোঝা নিয়ে কাজ করতে হয়েছে। সে কারণে 2026-27 অর্থ বছরের বাজেট নিখুঁত নয়। তবে পরিস্থিতি পর্যালোচনা করে দেখা গেছে অর্থনৈতিক সংকট সমাধানে অন্তত 2 বছর সময় প্রয়োজন। মন্ত্রী বলেন, দেশের মানুষকে করের আওতায় আসতে হবে, যদিও তা অল্প পরিমাণ অর্থ দিয়েই হোক। তবে এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বিগত সরকার নিজেদের স্বার্থে প্রায় 1300 প্রকল্প নিয়েছিল। এর মধ্যে অনেক প্রকল্প বাতিল করা হয়েছে। আবার বহু প্রকল্পের কাজ 60 থেকে 80% সম্পূর্ণ হলেও সেগুলো বাস্তবে তেমন কোনো কাজে আসছে না। তিনি বলেন, স্থানীয় ব্যাংক থেকে 11 থেকে 13% সুদে ঋণ নিয়ে বেসরকারি খাতের টিকে থাকা কঠিন। একইভাবে সরকারের জন্য এটি ব্যয়বহুল। তবে সরকার ধীরে ধীরে এই উৎস থেকে ঋণ নেওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসবে। অন্তর্বর্তী সরকারের অব্যবস্থাপনা ও গাফিলতির কারণে দেশের টিকাদান কর্মসূচি এবং পরিবার পরিকল্পনা সামগ্রীর সংগ্রহে সংকট সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর এস.এম. জিয়াউদ্দিন হায়দার। রোববার সচিবালয়ের পুরাতন 1 নম্বর ভবনের সভাকক্ষে স্বাস্থ্য খাতে আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ডক্টর এস.এম. জিয়াউদ্দিন হায়দার বলেন, সংকটের কারণ সরকারের কাছে স্পষ্ট হওয়ায় এ বিষয়ে নতুন করে তদন্তের প্রয়োজন নেই। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের গাফিলতির কারণে 2024 সালের টিকাদান কর্মসূচির একটি পূর্ণাঙ্গ রাউন্ড বাস্তবায়ন করা সম্ভব হয়নি। সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে তিনি বলেন, বিষয়টি বর্তমানে পর্যালোচনাধীন রয়েছে এবং যথাসময়ে সিদ্ধান্ত জানানো হবে। সংকট মোকাবেলায় সরকারের পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বর্তমানে ডেনমার্কের কোপেনহেগেনে সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোর সদর দপ্তরে যাচ্ছেন। সেখানে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পণ্য সংগ্রহের বিষয়ে আলোচনা করা হবে, যাতে দ্রুত ঘাটতি পূরণ করা যায়। আগামী 3 দিনে তিস্তা, সুরমা ও কুশিয়ারা নদীর পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কী কেন্দ্র। গত 24 ঘন্টায় দেশের প্রধান নদীগুলোর পানি বৃদ্ধি পেয়েছে বলে জানানো হয়েছে। এছাড়া ধারাবাহিক বৃষ্টি চলমান থাকায় নিচু অঞ্চলে উজানের ঢলে বাড়ছে দেশের উত্তরের তিস্তা নদীর পানি। পানি বৃদ্ধির কারণে খোলা হয়েছে তিস্তা ব্যারেজ পয়েন্টের জলকপাট। এছাড়া নদীর তীরবর্তী নিম্নাঞ্চল ও চর এলাকাগুলোতে অনবরত প্রবেশ করছে নদীর পানি। এতে অনেক নিম্নাঞ্চল ও চর এলাকার জমি পানিতে প্লাবিত হয়েছে, জানায় বন্যা পূর্বাভাস কেন্দ্র। বন্যা পূর্বাভাস কেন্দ্রে আরও জানিয়েছে, এছাড়া ধরলা ও দুধকুমার নদীর পানিও বেড়েছে। একই সাথে আগামী 3 দিন ময়মনসিংহ, সিলেট, রংপুর বিভাগে ও এর কাছাকাছি উজানে ও ভারতের বিভিন্ন প্রদেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবারও একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে উনদাভের জোড়া গোলে আইভরি কোস্টকে হারালো জার্মানি। আমি যদি মিথ্যে বলতাম তাহলে আমার ছেলেটা কি শিখত? বাবা, সব সময় সাদাকে সাদা এবং কালোকে কালো। সাপ্তাহিক সাদা কালো, আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলি। ফিরে এলাম আশা হোম কেয়ার প্রাইম নিউজে। এবার খেলার খবর। ডেনিস উনদাভের ম্যাজিকে আইভরি কোস্টকে 2-1 ব্যবধানে হারিয়েছে জার্মানি। এই জয়ে নকআউট পর্ব অনেকটাই নিশ্চিত জার্মানদের। শুরু থেকে আইভরি কোস্টের ওপর চড়াও হয়ে খেলতে থাকে জার্মানি। ম্যাচের শুরুর দিকেই একবার বল জালে জড়িয়ে উল্লাসে মেতেছিল জার্মানরা। তবে রেফারি ফাউলের কারণে এই গোলটি বাতিল করে দেন। 30 মিনিটে ফ্র্যাঙ্ক কেসের গোলে আইভরি কোস্টেই এগিয়ে যায়। 1-0 ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় জার্মানি। দ্বিতীয়ার্ধের শুরুতেও ডাই ম্যানশেফট ছন্দহীন। জার্মানি ছন্দ খুঁজে পায় 60 মিনিটের জামাল মুশিয়ালার বদলি হিসেবে ডেনিস উনদাভ নামার পর। উনদাভ নামা মাত্রই জার্মানির খেলা ঘুরে যায়।
স্টুটগার্টের এই ফরোয়ার্ড যেন ম্যাজিক জানে। ৬৮ মিনিটে নাদিম আমিরের ক্রস থেকে গোল করে জার্মানিকে সমতায় ফেরান উনদাফ। এরপর খেলা যখন নিশ্চিত ড্রয়ের দিকে, তখন যোগ করা সময়ে জার্মানির পক্ষে জয়সূচক গোলটিও করেন উনদাফ। ডিবক্সে বল পেয়ে শট নিতে এক মুহূর্ত দেরি করেননি। ২০০৬ সালের পর এই প্রথম কোনো বিশ্বকাপে নিজেদের প্রথম ২ ম্যাচ জিতল জার্মানি। ২০১৪ সালে চতুর্থ শিরোপা জয়ের পর নকআউট পর্বে উঠল তারা প্রথমবার। শেষ করার আগে থাকছে বিনোদনের খবর। ক্যারিয়ারের ব্যস্ততম এক অধ্যায় পার করছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। একদিকে এস রাজামৌলির বহুল প্রতীক্ষিত ছবির শুটিং, অন্যদিকে একে একে যুক্ত হচ্ছে নতুন নতুন আন্তর্জাতিক প্রজেক্ট। সবশেষ সংযোজন, হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে নতুন একটি ছবিতে কাজ করার ঘোষণা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ফরচুন ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা নিশ্চিত করেন, জুলির সঙ্গে নতুন একটি ছবিতে যুক্ত হচ্ছেন তিনি। নিজের অনুপ্রেরণা হিসেবে জুলির পাশাপাশি অভিনেত্রী পেনেলোজি ক্রুজ ও সালমা হায়েকের নামও উল্লেখ করেন তিনি। তিনজনকেই বর্ণনা করেন ঘনিষ্ঠ বন্ধু হিসেবে। বেওয়াচ, দ্য ম্যাট্রিক্স রিসার্কেশনস, দ্য ব্লাফ এর মতো ছবি এবং কোয়ান্টেকো ও সিটাডেলের মতো সিরিজ দিয়ে ইতিমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত মুখ ৪৩ বছর বয়সী এই অভিনেত্রী এখন একসঙ্গে সামলাচ্ছেন একাধিক বড় বাজেটের প্রজেক্ট। এর মধ্যে সবচেয়ে আলোচিত পরিচালক এস রাজামৌলির ছবি বানারসি, যার শুটিং হয়েছে হায়দ্রাবাদে। এর আগে জর্জিয়া, অ্যান্টার্কটিকা ও আফ্রিকার মতো বিভিন্ন লোকেশনেও শুটিং সম্পন্ন হয়েছে ছবিটির। সহশিল্পী হিসেবে আছেন মহেশ বাবু, পৃথ্বীরাজ সুকুমারান। আগামী বছরের ৭ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছবিটির। রাজামৌলির সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে প্রিয়াঙ্কা বলেন, পরিচালকের কাছ থেকে তিনি উষ্ণ সম্বর্ধনা পেয়েছেন এবং প্রায় ২৫ বছরের ক্যারিয়ারেও নিজেকে এখনও শেখার পথে থাকা একজন শিল্পী হিসেবেই দেখেন বলে জানান। ছবিটিকে তিনি বর্ণনা করেন এমন এক বৈশ্বিক প্রকল্প হিসেবে যার পেছনে গত ৩ বছর ধরে কাজ করছেন তারা। রাজামৌলির ছবি ছাড়াও প্রিয়াঙ্কার হাতে আছে আরও বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রজেক্ট। এর মধ্যে রয়েছে দ্য লর্ড অব দ্য রিংস খ্যাত অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে একটি যৌথ প্রযোজনার ছবি, নির্মাতা মীরা নারায়ণের জীবনভিত্তিক নাট্যধর্মী চলচ্চিত্র আমরি এবং নির্মাতা নিকোলাস স্টলারের কৌতুকধর্মী ছবি জাজমেন্ট ডে, যেখানে তার সহশিল্পী থাকছেন উইল ফেরাল, জ্যাক এফরন ও রেজিনা হল। ATV USA এন্টারটেইনমেন্ট ডেস্ক। রাজধানীর গুলশানে একটি বাসায় গোপন আশ্রয়স্থল থেকে গ্রেপ্তার হয়েছেন বহুরূপী প্রতারক মির্জা আবুল বাশার মামুন। তবে এই গ্রেপ্তারের পর তাকে ঘিরে চিত্রনায়িকা ইয়ামিন হক ববির নাম জড়িয়ে প্রকাশিত নানা সংবাদ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী নিজেই। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শুক্রবার দিবাগত রাতে গুলশানের একটি বাসায় প্রায় 18 ঘন্টা অভিযান চালিয়ে বাথরুমের ফলস সিলিংয়ের আড়ালে তৈরি গোপন কুঠুরি থেকে বাশারকে গ্রেপ্তার করে পুলিশ। চাকরি, ডিলারশিপ ও গাড়ি ভাড়ার নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে বাশারের বিরুদ্ধে। গত বছর অক্টোবরেও একবার প্রতারণা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তিনি। জামিনে মুক্তি পেয়ে ফের সক্রিয় হয়ে ওঠেন প্রতারণায়। গ্রেপ্তারের খবর প্রকাশের পর বিভিন্ন গণমাধ্যমে বাশারকে ববির কথিত স্বামী হিসেবে উল্লেখ করে সংবাদ প্রকাশিত হয়। এ নিয়ে শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তীব্র প্রতিক্রিয়া জানান ববি। পোস্টে ববি দাবি করেন, তাকে নিয়ে প্রকাশিত এসব সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। দর্শক টানা ও তার সম্মানহানির উদ্দেশ্যেই একটি মহল পরিকল্পিতভাবে এসব ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তবে দেশের সাংবাদিক ও গণমাধ্যমের প্রতি নিজের আস্থার কথাও জানান এই অভিনেত্রী। ববি আরও জানান, যারা তাকে নিয়ে মিথ্যা সংবাদ ছড়িয়েছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন তিনি। কখনো বিয়ের মতো সম্পর্কে জড়ালে তা নিজেই প্রকাশ্যে আনবেন বলেও মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, গত বছর অক্টোবরে বাশার ও ববির মধ্যে একটি কথোপকথনের অডিও ফাঁস হলে তাদের সম্পর্ক নিয়ে আলোচনার সূত্রপাত হয়েছিল। সে সময় ববি দাবি করেছিলেন ফাঁস হওয়া কথোপকথন বছর 2 আগের এবং বিভিন্ন সময়ের কথা জোড়াতালি দিয়ে তৈরি করা হয়েছে। বাশারের সঙ্গে তখন তার সম্পর্ক স্বাভাবিক ব্যবসায়িক পর্যায়ের ছিল বলে জানিয়েছিলেন তিনি। ATV USA নিউজ ডেস্ক।
আশা হোম কেয়ার প্রাইম নিউজ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। সরকারি সফরে মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী। অর্থনৈতিক সংকট কাটাতে 2 বছর প্রয়োজন জানালেন অর্থমন্ত্রী। লেবানন ইস্যুতে জরুরি বৈঠক দিয়ে শুরু সুইজারল্যান্ডের যুক্তরাষ্ট্র ইরান আলোচনা। এতক্ষণ আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এটিভি ইউএসএ দেখতে ডাউনলোড করুন অ্যাপ, চোখ রাখুন এটিভি ইউএস এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। থাকুন এটিভি ইউএস এর সাথে, থাকুন সংবাদে, সংস্কৃতিতে, বিশ্বজুড়ে বাঙালিয়ানায়। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।